হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো-জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 52 দিনগুলো গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আর তোমরা ইতিমধ্যেই জানো যে গল্পটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে চলো বন্ধুরা, আমাদের আজকের এপিসোড শুরু করা যাক। গত এপিসোডে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তা হলো বঙ্গবন্ধু জেলখানায় বসেই খবরের কাগজ থেকে জানতে পারলেন যে ঢাকায় ভাষার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ চালানো হয়, যার জন্য দায়ী ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন। তাই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, এর পরিণাম যে কি হতে পারে তা তিনি জানেন না। বঙ্গবন্ধু অনুধাবন করতে পারেন যে নুরুল আমিন তথা তৎকালীন সরকারের পতন অতি নিকটে। তাই তিনি বলেন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা এর পরের অংশ থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো দেখে নেই এরপর বঙ্গবন্ধু কি বলেছেন। লেখক অর্থাৎ শেখ মুজিব বলেন, খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এমএলএ, খয়রাত হোসেন এমএলএ, খান সাহেব ওসমান আলী এমএলএ এবং মুহাম্মদ আবুল হোসেন ও খন্দকার মোশতাক আহমেদ সহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেফতার করেছে। দু একদিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর, মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভেতর ঢুকে ভীষণ মারপিট করেছে। বৃদ্ধ খান সাহেব ও তার ছেলেমেয়েদের উপর অকথ্য অত্যাচার হয়েছে। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর জেলখানার বাহিরে নাই। অর্থাৎ বন্ধুরা, বঙ্গবন্ধু যখন জেলখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন, সেখানে তিনি দেখলেন যে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের যে গুলিবর্ষণ হয়েছে, তারপরে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বন্ধুরা, সেখানে বঙ্গবন্ধু এবং তার সঙ্গী মহিউদ্দিন যেমন বিনা বিচারে জেল খাটছেন, ঠিক তেমনি তখনকার বিশেষ বিশেষ রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে যেমন আব্দুর রশিদ তর্কবাগীশ, খান সাহেব ওসমান আলী, মাওলানা ভাসানী, মাওলানা আব্দুর রশিদ, খয়রাত হোসেন, খন্দকার মোশতাক আহমেদ, শামসুল হক সাহেব সহ আরও অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এতই বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে যে বঙ্গবন্ধু মনে করেন কোনো আওয়ামী লীগের কর্মী বোধহয় আর জেলখানার বাহিরে নাই, সকলেই যেন জেল হাজতে বন্দী। বন্ধুরা, এখানে আব্দুর রশিদ তর্কবাগীশ হলেন গণ আজাদি লীগ নেতা। তিনি ভাষা আন্দোলনের সক্রিয় অবদান রেখেছেন। পরবর্তীকালে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর খয়রাত হোসেন হলেন একজন রাজনীতিবিদ। তিনি 1938 থেকে 1947 পর্যন্ত নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিলর ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর নাজিমুদ্দিন সরকারের গণবিরোধী নীতির প্রতিবাদে 1948 সালে মুসলিম লীগের সঙ্গে তিনি সম্পর্ক ত্যাগ করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বন্ধুরা, এরপর খান সাহেব ওসমান আলী, তিনি ছিলেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের তৎকালীন বিশিষ্ট নেতা। তিনি আইনসভার সদস্য অর্থাৎ এমএলএও ছিলেন এবং খন্দকার মোশতাক আহমেদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সংগঠক। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে মর্মান্তিক হত্যার ষড়যন্ত্র, গোপন সমর্থন ও সহায়তার জন্য তিনি নিন্দিত। বন্ধুরা, শেখ মুজিবুর রহমান আরও বলেন, আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তির ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি। সিভিল সার্জন সাহেব
দিনের মধ্যে ৫-৭ বার আমাদের দেখতে আসেন। ২৫ তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমাদের দিন ফুরিয়ে গেছে। বন্ধুরা, এখানে বঙ্গবন্ধু বোঝাতে চেয়েছেন যে তাদের অবস্থা এতটাই করুণ যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু ঘটতে পারে। তাদের এমন বেগতিক অবস্থা দেখে সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে বেশ কয়েকবার তাদের দেখতে আসেন, তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। সিভিল সার্জন তাকে দেখতে এসে অনেক গম্ভীর হয়ে যান, কেননা বঙ্গবন্ধুর চোখে মুখে তখন দুশ্চিন্তার ছাপ এবং শারীরিকভাবেও তিনি অনেক অসুস্থ। তাই তিনি মুখ কালো করে বের হয়ে যান। আর এমনটা দেখে বঙ্গবন্ধু বুঝতে পারেন যে তার দিন শেষ হয়ে গেছে, অর্থাৎ তার মৃত্যু অতি সন্নিকটে। তারপর শেখ মুজিব বলেন, কিছু সময় পর আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। আমার কথা বলতে কষ্ট হয়। আস্তে আস্তে বললাম, অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্যই জীবন দিতে পারলাম, এই শান্তি। বন্ধুরা, তাই এ থেকে বোঝা যায় যে বঙ্গবন্ধু দৃঢ় প্রতিজ্ঞ। তিনি কোনোভাবেই অনশন ভাঙতে রাজি নন, কারণ তিনি দেশের মানুষকে অনেক ভালোবাসেন। তাই তিনি মনে করেন যে এভাবে যদি দেশের জন্য তিনি মৃত্যুবরণ করতে পারেন, এতেই তার শান্তি, অর্থাৎ দেশের জন্য জীবন দিতে পারলে তিনি সান্ত্বনা পাবেন এবং নিজেকে গর্বিত মনে করবেন। বন্ধুরা, তারপর বঙ্গবন্ধুর ভাষ্যমতে ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকে খবর দিতে হবে কিনা? আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? বললাম, দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়ে আসছিল। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো। মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর বঙ্গবন্ধুর ভাষ্যমতে ডেপুটি জেলার সাহেব আবার বললেন, কাউকে খবর দিতে হবে কিনা? আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? বললাম, দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়ে আসছিল। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো। মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। বন্ধুরা, অর্থাৎ ডেপুটি জেলার সাহেব বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন যে কাউকে খবর দিতে হবে কিনা তার এই অসুস্থতার ব্যাপারে। ডেপুটি জেলার সাহেব শেখ মুজিবকে আরও জিজ্ঞাসা করলেন তার ছেলে মেয়ে ও স্ত্রীর ব্যাপারে, তারা কোথায় আছেন। এছাড়াও তার বাবাকে কোনো টেলিগ্রাম করতে হবে কিনা সে ব্যাপারেও তিনি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন। কিন্তু এসব শুনে বঙ্গবন্ধু বললেন তার এসবের কোনো দরকার নেই, কারণ তিনি আর তাদের কষ্ট দিতে চান না। বঙ্গবন্ধু সব আশা ছেড়ে দিয়েছিলেন। তার হার্টের দুর্বলতার জন্য তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন, এমনকি তার হাত পা মাঝে মাঝে ঠান্ডা হয়ে আসছিল। তাই জেলখানায় এক কয়েদি তার হাত পায়ে সরিষার তেল মালিশ করতে শুরু করেছিলেন। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে বঙ্গবন্ধুর অবস্থা কতটা করুণ ছিল সে সময়ে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। আব্দুর রশিদ তর্কবাগীশ ছিলেন গণ আজাদী লীগ নেতা। তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অবদান রেখেছেন। খয়রাত হোসেন ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ। এছাড়া তিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। খান সাহেব ওসমান আলী ছিলেন
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের তৎকালীন বিশিষ্ট নেতা। খন্দকার মোশতাক আহমেদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সংগঠক। তিনি ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে মর্মান্তিক হত্যার ষড়যন্ত্র, গোপন সমর্থন ও সহায়তার জন্য ঘৃণিত।